লাইক হোল নিউ ওয়ার্ল্ড। এখানে অনেক কিছুই করা পসিবল এবং ৫০ থেকে ৬০,০০০ ক্ষেত্র বিশেষে হয়তোবা ১,০০,০০০ এর উপরে কাছাকাছি স্টুডেন্ট। যে ম্যাথে ভালো না হয়েও অনেক কিছু ভালো মতো করা যায়। ফর এক্সাম্পল ক্রাফটিং এর একটা ব্যাপার যে আমি নিজে রাইট। তৈরি করব। এই জিনিসগুলো বুঝলে হচ্ছে তার প্রবলেম সলভিং স্কিল ভালো হয়। ম্যাথ হচ্ছে রিয়ালাইজ করার জিনিস, এটা ফিল করার জিনিস। একই জিনিস অনেকভাবে সলভ করা পসিবল। আপনার ইমাজিনেশনটাকে রিয়ালিটিতে কনভার্ট করাটা পসিবল এই এরিয়াটাতে অনেক বেশি। সফটওয়্যার বা টেকনোলজি নিয়ে যারা কাজ করে সবাই এটাকে কাইন্ড অফ বাংলাদেশি গুগল বা ওই লেভেলের একটা আমি রিল্যাক্স করতে গেলে সামওয়ান হ্যাজ টু পে মাই বিলস। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হাউ। যে ওই সিচুয়েশনগুলো মানে ইন প্র্যাকটিসে রাখে নাই বা আগে ডিল করে আসে নাই, সে কিন্তু দু একটা মিস্টেক করবে, তারপর সেটা ফেল করবে, তারপর শিখবে। ইটস আ আমি আলটিমেটলি জব পাইতে চাই, একটা ভালো জব পাইতে চাই এবং লেটস সে যে টপ কোনো কোম্পানিতে জব পাইতে চাই। পৃথিবীর কোনো কিছুই অতটা মজার না। আই জাস্ট হ্যাভ টু মেক ইট ফান, কনসিস্টেন্টলি এফোর্ট দিয়ে যাওয়া। সেটা কম হলেও আমরা যেন রেগুলার দিই। প্রবলেম সলভিং এবং উইদাউট প্রবলেম সলভিং এই দুইটার ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে যদি আপনি কিছুটা আবির ভাই, ঘটনা হচ্ছে আপনি জাস্ট গুগল করলে একটা ইনফরমেশন দেখতে পাবেন যে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মানে ব্যাচেলর ডিগ্রি যেটা বলে সেটা কমপ্লিট করে মোটামুটি ২০,০০০-এর মতো স্টুডেন্ট। এখন ২০,০০০-এর মতো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হইলে মিনিমাম প্রত্যেক বছর মানে আমাদের যেটা ধারণা যে ৫০ থেকে ৬০,০০০ ক্ষেত্র বিশেষে হয়তোবা ১,০০,০০০ এর উপরে কাছাকাছি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স নামে যেই সাবজেক্টটা রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশে খুবই ট্রেন্ডিং। এটা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতে বা পাশাপাশি বা পাকিস্তানেও হয়তোবা World কিছুটা। ওভারঅল বেশ একটা ট্রেন্ডিং সিচুয়েশনের মধ্যে আছে। তো এই যে ৫০,০০০ বা ৬০,০০০ স্টুডেন্ট প্রত্যেক বছর কম্পিউটার সায়েন্সের ভিতরে ঢুকতেছে, সবাই কিন্তু জেনে বুঝে ঢুকতেছে না। মানে এই সাবজেক্টের আল্টিমেটলি কাজ কি? সবার ভিতরে কম বেশি একটা ধারণা তৈরি হইছে যে আমি যদি এই সাবজেক্টের মধ্যে ঢুকি তাহলে একটা চাকরি-বাকরি পেয়ে যাবো এবং সেই জায়গাটা থেকে এবং চাকরি-বাকরি যদি নাও করতে পারি তাহলে আমি ফ্রিল্যান্সিং করবো, আমি আমার মন মতো কাজ করবো, নিজে একটা সফটওয়্যার কোম্পানি খুলে ফেলবো। মানে ইনটেনশন গুলো খারাপ না, বাট এক্সিকিউশন এ যে দেখা যায় যে অনেক ধরনের চ্যালেঞ্জেস হয়। সবার শুরুতে আমি আসলে যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই যে আমার আদৌ কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা পড়া উচিত কিনা? এটা বোঝার কোনো আপনার কাছে চেকলিস্ট আছে কিনা? যে ভাই এই জিনিসপত্র তুমি হইতেছে চিন্তা ভাবনা করো। যদি দেখো যে না এই জিনিসপত্র তুমি পাস করছো বা এই জিনিসপত্র তোমার সাথে কম্প্যাটেবল তাহলে গো ফর কম্পিউটার সায়েন্স। ওভার টু ইউ। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কিন্তু খুবই ট্রিকি অ্যাকচুয়ালি। কারণ এটার স্পেসিফিক কোনো লিস্ট নাই আসলে। এটা হচ্ছে হার্ডেস্ট পার্ট এখানে। কিছু জিনিস আমরা হয়তো বলতে পারবো যে ওকে, এই জিনিস একটু খেয়াল রাখার চেষ্টা করো। কিন্তু আসলে সে যখন ফিল্ডে নামবে তার যে ডিফারেন্ট এক্সপেরিয়েন্সটা হবে এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট। সাম থিংস আর মানে এটা শুধু ফিল করা যায় যে ওকে, দিজ আর দ্য থিংস আই হ্যাভ টু হ্যাভ। তো এর মধ্যে আমার মনে হয় যে মানে অ্যাকচুয়ালি এই ফিল্ডটা অ্যাকচুয়ালি অনেক ডাইভার্স। কেউ যে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবে এরকম না। এখানে অনেক রোলস আছে যেগুলার ডিফারেন্ট ক্রাইটেরিয়ার কোয়ালিটিস রিকোয়ার করে। তো এগুলোর মধ্যে কমন যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে থিঙ্কিং অ্যাবিলিটি। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে কাজ করে যে জিনিসগুলো নিয়ে এর মধ্যে যে প্যাটার্নটা আমরা পাই সেটা হচ্ছে যে প্রতিদিনই নতুন কিছু না কিছু রিকোয়ারমেন্ট আসবে। লেটস সে যে আমার একটা সিম্পল সফটওয়্যার ছিল, সেটা একসময় আমি গ্লোবালি পপুলারিটি পাচ্ছে, সো আই হ্যাভ টু স্কেল ইট। তো এরকম ছোট আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। এটার সাথে একটা এক্সাম্পল যদি এড করে দিই। ফর এক্সাম্পল আমরা এই যে প্রত্যেকদিন Facebook ইউজ করি, YouTube ইউজ করি বা Instagram ইউজ করি। প্রত্যেকটা টুল কিন্তু একটা সফটওয়্যার। সেখানে দেখি আমি প্রত্যেক মাসে নতুন, নতুন করে ফিচার আপডেট আসে। সেম জিনিস কিন্তু আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি না। আপনি কি দেখছেন প্রত্যেকদিন ধান চাষ করার ১০টা নতুন উপায় বের হইছে। প্রত্যেক মাসে, মাসে কিন্তু এত ফাস্ট ইভলভ করে না। আপনি একটা গাড়ির দিকে তাকান। গাড়ির হয়তোবা ১ বছর ২ বছর পর, পর আসলে চেঞ্জেস আসে, আপডেট আসে, মডিফিকেশন আসে, ডিজাইনে চেঞ্জ আসে। কিন্তু এইরকম না যে প্রত্যেক মাসে গাড়ির ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে ইঞ্জিনের মডেল এই সমস্ত মানে ইঞ্জিনিয়ারিং এর পার্টগুলোতে আমার মনে হয় যে ডিফারেন্সিয়েশন আছে। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো এটা আসলে ট্রু যে সফটওয়্যার সাইডে আসলে যত রকম চেঞ্জ আসে। লেটস সে একটা জিনিস আমি গতকালকে একভাবে কাজ করতেছিলাম। আমি ইভেন
টেরও পাইলাম না, একটা আপডেট চলে আসছে, আমি দেখতেছি যে ভিউ পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে একভাবে করতাম, এখন আরো বেটার ওয়েতে করতেছে। তো ইঞ্জিনিয়ারিং যে শুধু মানে টেকনিক্যাল সাইডে এমনও না, একটা ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ইঞ্জিনিয়ার করা যায়, যে কোনভাবে করলে একটা ইউজার মানে হ্যাপিলি জিনিসটাতে মোর এঙ্গেজ থাকতেছে। তো ফেসবুক বা ইউটিউব এগুলোর অ্যালগোরিদমও কিন্তু ওগুলোর উপর ডিপেন্ডেন্ট, যে মানুষের বিহেভিয়ার কেমন। তো আসলে দেখা যায় যে অনেক ডাইভার্স ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে একটা প্রোডাক্ট আসে, অ্যান্ড ইটস নট লিমিটেড। তো আমাদের এই যে যে রেভলিউশনটা হয়েছে এই মানে আমি কি বলবো যে আহ, কিছুটা, টেকনোলজি রেভলিউশন বা হ্যাঁ, চ্যাট তো জিপিটি যেগুলো বলে। এদিকে আসলে ইটস লাইক হোল নিউ ওয়ার্ল্ড, এখানে অনেক কিছুই করা পসিবল। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যে এখানেই সব মানুষ ইনভলভ হয়ে যাইতেছে ইভেনচুয়ালি। ইভেন ফিউচারে যা যা আবিষ্কার হইতেছে নতুন নতুন টেকনোলজি, সেটাও এটার মানে কাইন্ড অফ সেম চ্যানেল দিয়ে যাইতেছে। তো মূল প্রশ্নে যদি ফেরত যাই, যে আমার একটা মানুষ কোন কোয়ালিটিস থাকলে আসলে এই ফিল্ডে জব করতে আসা উচিত, এটা ইট শুড বি আমার অ্যাবাউট, কোশ্চেনটা ছিল যে কোন ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে আমি চিন্তা করব যে আমার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা চুজ করা উচিত, মানে অ্যাজ এ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। এটা আমি আমার স্টোরি দিয়ে যদি বলি, যে আমি আসলে শুরুর দিকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার কি বা কম্পিউটার সায়েন্স কি এগুলো কিছুই বুঝতাম না, সোজা হিসাব, যে আই ডোন্ট নো হোয়াট ইট মিনস। আমি ইভেন ভার্সিটি লাইফেও যখন শুরুতে ঢুকছি, আই ডিড নট হ্যাভ এনি আইডিয়া যে এখানে ঢুকে আমি আসলে কি করব। মানে আসলে কি করব, এটা এই কথাটা বললাম বিকজ আমার ওই সময় আমি যা জানতাম আর এখন যা জানি এটার মধ্যে বেশ বিশাল বড় ফারাক আছে। তো ওই সময় আমি কোন ইন্টারেস্ট থেকে এই জিনিসটাতে ঢুকছিলাম সেটা কিছুটা রিলেটেড। ফর এক্সাম্পল, আমি একটা গেম দেখে আমার মনে হইতো যে এই গেমের মতো আমি যদি এরকম একটা কিছু বানাইতে পারতাম, বা আমার এই লেভেলটা ভাল লাগে না, আমি এইখানে এই জিনিস করতে পারলে খুবই ইন্টারেস্টিং হইতো। তারপর ধরেন আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, আমার মনে হইতেছে যে না, এটাতে আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, আমি আমি বানাইলে আরো ভালো কিছু বানাইতাম। তো এরকম ইন্টারেস্ট থেকে যে আমি যা যা ব্যবহার করতেছি নিত্যদিনে, তার মধ্যে আমার মনে হইতেছে যে আমি মানুষকে হয়তো আরো বেটার সলিউশন দিতে পারি, আমি আরো ক্রাফটিং এর একটা ব্যাপার যে আমি নিজে রাইট, তৈরি করব। হ্যাঁ। তো এই জিনিসটা যদি থাকে তাহলে এই ফিল্ডে অনেক মজা পাওয়া যায়। ডেফিনেটলি সেটাই শুরুতে পাবো না আমরা। ওই ওই ধরনের পজিশনে যেতে কাউকে হয়তো লেটস সে যে শুরুতেই একটা এন্টারপ্রেনারশিপে ঢুকে যেতে হবে, যদি তার যে ক্রাফটসম্যানশিপটা আছে সেটা যদি সে আইটি ফিল্ডে ইউজ করতে চায়, দে হ্যাভ টু টেক সাম লিড অন দ্যাট। আদারওয়াইজ ইউ ক্যান টেক আদার্স আইডিয়াস অ্যান্ড ওয়ার্ক অন দেম। লেটস সে আমার এই জিনিসগুলোতেই আমি আমার নলেজটাকে ইউজ করতে চাই, সেটাকে বেটারমেন্ট করতে চাই। তো মোর লাইক রিয়েল লাইফে আমরা যা যা ইউজ করতেছি সেইটার মধ্যেই আমি হয়তো বেটার কোনো ওয়ে দেখতেছি যেটা অন্য কেউ করতেছে না, উইচ আই কুড প্রবাবলি ডু। তো এরকম ইন্টারেস্ট থাকলেও আসলে এই ফিল্ডটা ইজ দ্য থিং ওয়ার ইউ গেট ইনভলভড। পাশাপাশি এখানে লেটস সে যে আরও অনেক রকম কম্পিটিশনও আছে। লেটস সে আমি ডিফারেন্ট মানুষের সাথে একই ধরনের প্রবলেম আরও বেটার ওয়েতে সলভ করা যায়, এটা কিভাবে অ্যাপ্রোচ করব, অনেক ওয়ে আছে এগুলার। তারপর ধরেন এগুলাই মূলত মানে এই যে নতুন কিছু করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এই জিনিসটা থেকে আসলে এই জিনিসটা চলে আসে, কনভার্সনটা। একটা জিনিস কি কোনোভাবে কানেক্টেড কিনা, যে আমি আসলে যদি ম্যাথ ভালো পারি, আমি যদি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো পারি, আমি যদি একটু ফিজিক্স ভালো বুঝি, আমি যদি একটু কেমিস্ট্রি ভালো বুঝি, হ্যাঁ, তাইলে আমার কম্পিউটার সায়েন্সে আসা উচিত। মানে যেমন এমবিবিএস এর ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে যে জুলজিতে ভালো, যে বায়োলজিতে ভালো, তার ডাক্তার হওয়া উচিত, ঠিক আছে? বা ডাক্তার হইতে হইলে এই জিনিসগুলো ভালো জানতে হবে, বা এই জায়গাতে তার একটা হিউম্যান বডি সম্পর্কে বা ওই সাবজেক্ট যেটা আছে সেটাতে তার জুলজিতে অ্যাটলিস্ট খুব ভালো মার্ক থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো এরকম জিনিস আসলে কম্পিউটার সায়েন্সে আছে কিনা? ইন্টারেস্টিং। ম্যাথ ডেফিনেটলি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। মানে ডেফিনেটলি কেউ যদি ম্যাথে ভালো হয়, ইট মিনস যে তার আসলে চিন্তার ধরনটা ভালো, যার কারণে সে ম্যাথে ভালো, তো এরকম বলা যায়। কিন্তু আমি লেটস সে আমি যখন আমার ভার্সিটিতে কাজ করছি, আই গট টু ওয়ার্ক উইথ সো মেনি পিপল, এর অনেকেরই ম্যাথে খুব বেশি ভালো ছিল না। ডেফিনেটলি যারা ম্যাথে ভালো ছিল, দে কাইন্ড অফ গ্রো আপ ভেরি ফাস্ট।
ম্যাথে ভালো থাকলে প্রবলেম সলভিং বা হচ্ছে টেকনিক্যাল যেসব বিষয়গুলো, তারপর আমাদের নতুন যা যা টেকনোলজি আসতেছে অনেক কিছুর সাথেই মানে রুট লেভেলে ম্যাথটাই রিলেটেড। অনেক কিছু ম্যাথ লেভেলে ভালো হওয়া লাগে, বাট রিয়েল লাইফে ইটস অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। যে ম্যাথে ভালো না হয়েও অনেক কিছু ভালো মতো করা যায়। ফর এক্সাম্পল, হয়তো আমার স্কুলে কেউ ভালো মতো একটা জিনিস শিখায় নাই, বা একটা অঙ্ক কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা অনেক সময় শিখি না। তো এইটা থেকে আমি নিজে একসময় রিয়েলাইজ করছি যে আমি যখন প্রবলেম সলভিং করতেছি, আমার নতুন একটা জিনিস শেখার পরে মনে হলো এইটা তো ওই জিনিসটার সাথে রিলেটেড, ওইটা তো এভাবেই কাজ করে। তো ওইটা যদি আমি ভালো মতো শিখে আসতাম, এইটা আমি অনেক দ্রুত শিখতে পারতাম। তো আমার যে লার্নিংয়ের ইয়াটা, পেসটা, এটা হয়তো ডিফারেন্ট হইতো আমি যদি স্কুল বা ভার্সিটিতে ম্যাথে ভালো হতাম, বা ওই ম্যাথগুলো আন্ডারলাইং কোন সূত্রে কাজ করতেছে সেই সূত্রটা আসলে কীভাবে আসলো। তো এগুলো অনেক কিছু দেখা যায় যে যখন কেউ ভালো মতো বুঝে, সে আসলে প্রবলেমটাকে ইনটিউশন থেকে অ্যাপ্রোচ করতে পারে। তো সেইটা থেকে আসলে বেটার সলিউশন আসে। সো ঘটনা কিছুটা এরকম যে আমি যদি একাডেমিক পরীক্ষাতে ধরেন আমার এসএসসি বা এইচএসসিতে হয়তো বা ম্যাথের এক্সাম মানে ম্যাথের নাম্বার খুব বেশি একটা ভালো না। ইট ডাজ নট মিন যে আমি প্রবলেম সলভিং এ বলি বা কম্পিউটার সায়েন্স বলি এই সাবজেক্টে আমি ভালো করতে পারবো না। এটা ওইটার ইন্ডিকেশন দেয় না। অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রু যে বাংলাদেশে ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা আছে এসএসসি বা এইচএসসি লেভেলে মানুষজন এগুলো প্র্যাকটিস করতে, করতে এমন একটা লেভেলে চলে যায় এটা মুখস্থ হয়ে যায়। সো মুখস্থ হয়ে আমি হয়তোবা টপ মার্ক পাইলাম একাডেমিক এক্সামে। কিন্তু ইট ডাজ নট গ্যারান্টি যে আমি কম্পিউটার সায়েন্সে এসে খুব ভালো করব। রাইট। সো মার্কসের সাথে এটা ডেফিনেটলি রিলেটেড না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ম্যাথ ওয়ার্কস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইভেন মানে লেটস সে যে চিন্তার ব্যাপারটা। হ্যাঁ, চিন্তার যে ব্যাপারটা, যে এই জিনিসটা কাজ করে কিভাবে, এটার মানে ইয়াটা কি, মানে অ্যালগরিদমটা কি, মেকানিজমটা কি, এই জিনিসগুলো বুঝলে হচ্ছে তার প্রবলেম সলভিং স্কিল ভালো হয়। লেটস সে আমি আপনাকে একটা সিনারিও দিলাম যে আমাকে এই ফিচারটা ডেভেলপ করে দাও। তো একজন ভালো ইঞ্জিনিয়ারের যে বিষয়টা হবে, সে আসলে এই ধরনের প্রবলেম অনেকভাবে সলভ করছে বা দেখে আসছে, তার কিন্তু প্রবলেমটা অ্যাপ্রোচ করবে সে ডিফারেন্টলি। লেটস সে যে এই ধরনের প্রবলেম সে আগে ফেইল করছে 5 বার, সো সে জানে যে ওই 5 ভাবে ট্রাই করে আর লাভ নাই আমার। তো এই ম্যাপিংটা আসলে হয়ে যায় কেউ যদি মানে ভালো প্রবলেম সলভার হয়, বা কেউ যদি ওই চিন্তা শক্তিটাকে প্র্যাকটিসের মধ্যে রাখে, যে আমি যে কোনো কিছু নিয়েই চিন্তা করি। আমি লেটস সে ভার্সিটিতে যখন রাস্তায় চলতাম, আমি চিন্তা করতাম যে এই জিনিসটা কেমনে কাজ করে, এই যে এটা দেখতেছি এটা এমনে কেন। তো এরকম কোয়েশ্চেন করে, এই কিউরিয়াসিটি থেকে আমি ওই মেকানিজমটা বোঝার চেষ্টা করতাম। আমাকে এক টিচার একসময় বলছিল যে মানে উনি বাইরে পড়াশোনা করতে গেছিল, এবং উনি বলতেছিল যে আমি যখন ম্যাথ পড়তে গেছিলাম, আমাকে এক টিচার বলল যে ম্যাথ হচ্ছে রিয়েলাইজ করার জিনিস, এটা ফিল করার জিনিস। একটা সাইকেল যাচ্ছে, ইউ হ্যাভ টু সি দ্য ম্যাথ ইন ইট। আচ্ছা। ওইটা কিভাবে কাজ করতেছে, ওই মেকানিজমটা জানা লাগবে। তো এগুলা যখন কেউ প্র্যাকটিসে থাকে, ইট বিকামস ইজিয়ার ফর হিম টু বি সাকসেসফুল ইন লেটস সে ইঞ্জিনিয়ারিং এরিয়াস। এটা সফটওয়্যার হতে হবে এমনই না, মানে যে কোনো কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং। সো আমি ওভারঅল আপনার কথা থেকে যে জিনিসটা বুঝতে পারলাম। সো ২ টা আসলে মেইন খেলাটা আসলে ২ টা জায়গাতে। একটা হচ্ছে আপনার এন্ডলেস কিউরিওসিটি থাকা দরকার। যে আমার চোখের সামনে প্রত্যেকটা জিনিস আসলে কিভাবে কাজ করে। প্রত্যেকবার কোয়েশ্চেন করা। অ্যান্ড দেন এই কোয়েশ্চেন অ্যান্সারটা তো খুঁজে বের করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি যেটা যে আমাকে চিন্তা করতে হবে। তো ওই চিন্তার ব্যাপারটা আসতেছে যে একটা জিনিস কিভাবে কাজ করে এই যে আমি চিন্তা করতেছি। সো কিউরিওসিটি এবং আমার থিংকিং অ্যাবিলিটি যে আমি রাইটলি আসলে চিন্তা করতে পারি কিনা, আমি প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারি কিনা, আমি এই জিনিসটার ডেপথে ঢুকতে পারি কিনা, ওইটাই আসলে একটা ইন্ডিকেশন দেয় যে ভাই আমি কম্পিউটার সায়েন্সের দিকে। ফর এক্সাম্পল আমার কাছে নট নেসেসারিলি কম্পিউটার সায়েন্স, এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং রাইট। হ্যাঁ। সো মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ইঞ্জিনিয়ার বলতে আসলে কি বোঝায়? ইঞ্জিনিয়ার বলতে বোঝায় যে সামওয়ান হু ক্যান সলভ এনি প্রবলেম ইন এ ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল ওয়ে। এরকম হইতে পারে আরকি। মানে এটা থিওরিটিক্যাল কোনো ডেফিনিশন না, বাট জিনিসটা কাইন্ড অফ এরকমই আরকি। তো আমি এটার মধ্যে মানে রিলেশনটা, এই যে কম্পিউটার সায়েন্সের রিলেশনটা আমি যদি বুঝাই, এইটা কাইন্ড অফ এমন একটা ফিল্ড তৈরি হয়েছে যেখানে আপনার ইমাজিনেশনকে আপনি রিয়ালিটিতে খুব মানে কম টাইমের মধ্যে রিয়ালিটিতে কনভার্ট করে ফেলতে পারেন। তো এটাই একটা মানে বিগেস্ট থিং। এটা
ইউ ক্যান জাস্ট রাইট কোড অ্যান্ড শো ইউর ইমাজিনেশন, সেটা আপনি প্ল্যান করতে পারেন লেটস সে কোডিংয়ের মাধ্যমে, ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট থ্রু কোড। ইভেন আমরা একসময় হইতেছে আমাদের সফটওয়্যার ম্যানেজ করতে একসময় হাতে করে বলতে হইতো যে এতগুলো সার্ভার লাগবে, এতগুলো পিসি লাগবে, এত মানুষ ঢুকলে এত মানে আমার সার্ভার বাড়ায় ফেলতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু এখন অটোমেট হয়ে গেছে, তো এই জিনিসগুলো ইঞ্জিনিয়ার্ড হয়ে গেছে। তো এই কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো ইভলভিং অ্যান্ড দেয়ার আর প্লেন্টি অফ চ্যালেঞ্জেস যেগুলো নতুন করে সলভ করা পসিবল। একই জিনিস অনেকভাবে সলভ করা পসিবল, আপনার ইমাজিনেশনটাকে রিয়ালিটিতে কনভার্ট করাটা পসিবল এই এরিয়াটাতে অনেক বেশি। তো আমি ওই যে ২ টা জিনিসের কথা বলতেছিলাম যে কিউরিওসিটি আর নাম্বার 2 যেটা যে চিন্তা ভাবনা করার ব্যাপার। তো কিউরিওসিটির জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে এই যে সারাদিন আমাদের হাতের ভিতরে একটা জিনিস থাকে মোবাইল ফোন, এটা কিভাবে কাজ করে? সেটা যদি আমি কোয়েশ্চেন করার চেষ্টা করি যে ভাই এই একটা জিনিস এটার মধ্যে দুনিয়া তাবৎ অ্যাপ্লিকেশন চলতেছে। একেকটা অ্যাপ্লিকেশন আবার একেক রকম কিভাবে কাজ করে? এবং ওই লেভেলেও যদি কেউ চিন্তা করতে না চায়, আরো সহজ এক্সাম্পল হচ্ছে আমার বাসায় আমি টেলিভিশন যেটা দেখি রিমোটটা কাজ করে কিভাবে? রিমোটের ভিতরে তো প্রোগ্রামিং আছে। রাইট, সো এটার ভিতরেও কিছু কমান্ড দেওয়া আছে। এই কারণে আমি নির্দিষ্ট একটা বাটন চাপ দিলে ওই কাজটাই হয়। আবার আমার বাসায় একটা ফ্রিজ আছে। ফ্রিজের ভিতরে আমি দরজাটা খুলি, আলো জ্বলে। আবার দরজাটা লাগাই দিলে বন্ধ হয়ে যায়। আবার এটার ভিতরে টেম্পারেচারটা কেমন হওয়া দরকার। সো প্রত্যেকটা জিনিসের ভিতরেই কিন্তু ছোট, ছোট প্রোগ্রামিং আছে। এখন সেইটা আমাকে খুঁজে বের করার চেষ্টা করতে হয়। আমি জাস্ট আমার জন্য লাইফ কিন্তু এখন অনেক ইজি। আমি জাস্ট গুগল করব অথবা ইউটিউবে সার্চ করব একটা ফ্রিজ কিভাবে কাজ করে। ফ্রম এ ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ। ও যখন পুরো জিনিসটা এক্সপ্লেইন করবে তখন আমার মাথার ভিতরে ডটগুলো কানেক্ট হবে। তখন কিন্তু রাইট। বোঝা যাবে যে আসলে ওই জায়গাগুলোতে যদি আমার ইন্টারেস্ট থাকে, আমি বুঝি যে এগুলো আমার ভালো লাগে বা আসলে তো মজা আছে তো জিনিসটার মধ্যে। সো ওখান থেকেই কিন্তু আল্টিমেটলি আমার কাছে মনে হয় যে কম্পিউটার সায়েন্সে যাব নাকি অন্য কোনো সায়েন্সে যাব, এইটার একটা বোঝার সূত্রপাত হতে পারে। রাইট। আমি যদি সামারি ওয়াইজ বলি তাহলে বিষয়টা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স হ্যাজ অলওয়েজ বিন অ্যাবাউট অটোমেশন। মানে কোনো একটা প্রসেস যেটাকে এফিশিয়েন্সি বাড়ায় দাও। হ্যাঁ, একই একটা কাজ, একটা রিপিটেটিভ কাজ বা একই ধরনের কাজ যেটাকে আমি আরও সহজে করতে পারি বা এটাকে একটা মানে ডিফাইন্ড প্রসেসিসে কনভার্ট করে ফেলতে পারি, যেটা আমি কাইন্ড অফ রিইউজ করতে পারি বারবার। তো এই জিনিসগুলোর উপর বেস করেই কিন্তু এই মানে ইন্ডাস্ট্রিটা কাইন্ড অফ পুরোপুরি দাঁড়ায় আছে। তো ধরেন আমি আগে একটা জিনিস ঘর থেকে আনতে চাইতাম, সেটা আমার একটা মানুষকে ফোন দেওয়া লাগতো, সে তাকে বুঝাইতে তো ওইখান থেকে কালেক্ট করো, তারপরে আমাকে এইখানে দিয়ে দাও। এই সিম্পল প্রসেসটাই একজন জাস্ট সিস্টেমেটিক ওয়েতে একটা সফটওয়্যার সলিউশনে কনভার্ট করে এটা একটা বিজনেস দাঁড় করায় ফেলছে। সো এরকমই মানে রিয়েল লাইফ প্রবলেমগুলোকেই জাস্ট মানে একটা স্পেসিফিক প্রসেসেসের মধ্যে দিয়ে নিয়ে সেটাকে মানুষের উপকারের কাজে লাগানো, এটাই কম্পিউটার সায়েন্স মূলত এটা নিয়েই কাজ করতেছে। রাইট। সো আবির ভাইয়ের সাথে আমরা অলরেডি ডিসকাশন শুরু করে দিছি। বাট আমি ছোট করে যদি ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি, আবির ভাই অপটিমাইজলিতে কাজ করে। সো অপটিমাইজলি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এটা গ্লোবালি বেশ কয়েকটা কান্ট্রিতে অপারেট করে এবং রাইট এট দিস মোমেন্ট অপটিমাইজলি প্রিভিয়াস নাম ছিল নিউজক্রিড। সো সেই কোম্পানিটা নিয়ে একটা সময় পর্যন্ত বাংলাদেশের এখনও আছে সফটওয়্যার বা টেকনোলজি নিয়ে যারা কাজ করে সবাই এটাকে কাইন্ড অফ বাংলাদেশি গুগল বা ওই লেভেলের একটা ফ্যাসিনেটিং জায়গাতে কনসিডার করে। আর এইটার পাশাপাশি আবির ভাই একটা লম্বা সময় ধরে প্রবলেম সলভিং এর সাথে কানেক্টেড। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রবলেম সলভিং এর ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে। সেখানে প্রবলেম সেটিং থেকে শুরু করে অনেকগুলো কাজের ভিতরে ইনভলভ ছিল। অ্যাট দ্য সেম টাইম আমরা এখন ফাইথনের প্ল্যাটফর্মের কথা বলতেছি। সো ফাইথনে আবির ভাই প্রবলেম সলভিং নিয়ে বেশ কয়েকবার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে। সো ওভারঅল আবির ভাই আসলে এই পুরো ল্যান্ডস্কেপটা নিয়ে কথা বলার জন্য আমার কাছে মনে হইতেছিল খুব এলিজেবল একটা পারসন। তো সেই জায়গাটা থেকে আজকে আমরা ডিসকাশনে বসছি। ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছিলাম আবির ভাই। ইউনিভার্সিটিতে এখন যেটা হইছে, এই যে ৫০ থেকে ৬০,০০০ স্টুডেন্ট, আমি ধরে নিলাম বুঝে না বুঝে কোনো একটা কারণে ঢুকে গেছে ইউনিভার্সিটিতে। আপনিও বলতেছিলেন যে আপনি না বুঝেই ঢুকছেন। ঢোকার পরে এই যে ৪ টা বছর কিভাবে কাটাইলে, মানে ২ টা পার্সপেক্টিভ। একটা হইতেছে যে সবাই হয়তোবা আপনার মতো অপটিমাইজলিতে যাইতে চায় না। কিছু মানুষ আছে এভারেজ একটা লাইফ চায়। ভাই আমি অত প্যারা নিতে চাই না ভাই। আমি মানে নরমালি একটা লাইফ লিড করতে চাই। একটা ডিগ্রি নিবো, একটা নরমাল চাকরি-বাকরির মধ্যে ঢুকবো। আর কিছু মানুষ আছে ধরেন হা হুতাশ পার্টি। সবকিছু চাই আবার কিছু করতে চায় না।
মানে পরিশ্রম করবে না বাট সবকিছু চায়। আরেকটা পার্টি ধরেন কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে অপটিমাইজলিতে যাবো। মানে সারাদিন স্বপ্ন দেখতেছে। সো আপনি ১ম যে পার্টিটা যে ভাই আমি কোনমতে দিন আনি দিন খাই স্টাইলে সামনের দিকে আগাইতে চাই ৪ টা বছর সময়। আপনি আপনার গল্প শেয়ার করতে পারেন অথবা স্টুডেন্টদের জন্য আপনার কোন সাজেশন যদি থাকে যে এই ওয়েতে তুমি আগাইলে তোমার জন্য অনেক ভালো হবে। রাইট। আমি ১ম পার্টটা বলি। পুরোপুরি না জেনে এই ফিল্ডে ঢুকি নাই। ওই যে যেটা বললাম যে আমার এই জিনিসগুলো ভাল লাগতো। আমার চিন্তা করতে ভাল লাগতো। তারপর দেখা যেত আমি যেসব ওয়েবসাইটস গুলো ভিজিট করতেছি, মেবি মনে হইছে যে এটা এরকম হইলে ভালো হইতো, ওরকম হইলে ভালো হইতো, বা গেমস দেখে মনে হইছে যে এটা আমি নতুন একটা গেমস বানাইতে চাই। তো এরকম মানে কিছু জিনিস ইন্টারেস্ট থেকে ছিল। তারপর মনে হইতো যে ওকে এই যে চিন্তাগুলা করলাম এগুলাকে আমি রিয়েলিটিতে কনভার্ট করার ওয়ে কি? ওকে কম্পিউটার ইঞ্জিনিয়াররা এই জিনিসগুলা করে। তাহলে আমি সেটা হইতে পারি। তো যাই হোক মূল প্রশ্ন যেটা যে ৪ টা বছর সময়কে কিভাবে কাটাইতে পারেন? রাইট। আপনি যেটা শুরুতে বললেন যে কোনো একভাবে পার করে ফেলতে চাই। এইটা আ মানে আনফরচুনেটলি দে ডু নট হ্যাভ মাচ ফিউচার। বাট উই অল হ্যাভ বিন দেয়ার। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কোনো না কোনো একটা পয়েন্টে আমরা মনে করছি যে এভাবেও হয়ে যাবে, বাট আসলেও এটা কাজ করে না। এইটা হইতেছে মানে মানে বিটার ট্রুথ যে ওইভাবে পার করতে চাইলে ইটস গোয়িং টু বি টাফ। লাইফ ইজ গোয়িং টু বি হার্ড। ইউ মেবি উইল ফাইন্ড সাম ওয়ে টু ডু সামথিং, বাট প্রবাবলি সেটা ওই ফিল্ডে ভালো করার মতো কিছু হবে না। তো ফর এনি ক্যাটাগরি আমি যদি মানে আপনার অল ক্যাটাগরি অফ স্টুডেন্টকে একটা পয়েন্টে মিল করতে চাই, এটা হচ্ছে যে তোমার যা ভাল লাগে সেটাতে ভালো হওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে সামারি। যে আমার অনেক কিছুই ভাল লাগে না। আমি লেটস সে যে আমি রিল্যাক্স করতে চাই। আমি রিল্যাক্স করতে গেলে সামওয়ান হ্যাজ টু পে মাই বিলস। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হাউ। কিন্তু এই হাউটা খুঁজতে গেলে আসলে অনেক সময় মানে জিনিসটা কনভার্ট করা যায় না একটা প্রফেশনে, যেটা সারা জীবন আমার বোরিং মনে হবে না, এরকম একটা প্রফেশনে কনভার্ট করাটা ইজি না। ওয়ারাজ বি গুড অ্যাট এনিথিং অ্যান্ড দেন ইঞ্জিনিয়ার ইট। সো লেটস সে যে আমার মানে মাল্টিপল টাইপের টি শার্টস ভাল লাগে, আমার টি শার্ট ডিজাইনের কালেকশন আছে, ওয়াই নট মানে মেক আ বিজনেস আউট অফ ইট। আমি টি শার্ট নিয়ে কীভাবে বিজনেস করবো এটা নিয়েই চিন্তা করলাম। ফিউচারে আমি চিন্তা করলাম আমি বেশি মানুষকে রিচ করতে পারতেছি না, আমার একটা সফটওয়্যার দরকার, আমার একটা সুন্দর ওয়েবসাইট দরকার। হয়তো শুরুতে পেজ দিয়ে করছিলাম, পরে এটা ওয়েবসাইটে কনভার্ট করতে হবে। ওয়েবসাইট তারপরে আমার চিন্তা করতে হবে যে ওকে ওয়েবসাইটে আমার মানুষ অ্যাটাক করতে পারে, সেটার আমার অনেক কিছু নষ্ট করে দিতে পারে, সিকিউরিটি ইমপ্রুভ করবো, হাবি যাবি। সো স্টার্টিং উইথ সামথিং, আমার ইন্টারেস্টের এরিয়া হয়তো ওইটা। তো এরকম ইন্টারেস্টের এরিয়াটা খুঁজে বের করতে হয়। সো যে কোনো ভার্সিটিতে যারা শুরুতেই ঢুকছে, দে হ্যাভ টু বি ইন্টারেস্টেড ইন সামথিং। এটা না করে যদি কাজ করতে থাকে মেবি ইউ উইল গেট আ জব, বাট সেটা হয়তো যে তোমাকে এমপ্লয় করতেছে তারও অ্যাম্বিশন আসলে নাই, যার কারণে তোমাকে এমপ্লয় করতেছে। আদারওয়াইজ ওয়াই উড হি ডু দ্যাট? তো আমার সবাই এই যে কম বেশি ইন্টারেস্টের কথা বলে যে একটা হ্যাঁ, ইন্টারেস্ট খুঁজে বের করো, একটা ইন্টারেস্ট খুঁজে রাইট। বের করো। ইন্টারেস্ট কিভাবে খুঁজে বের করা যায়? আপনার কাছে কি কোনো ফর্মুলা আছে যে এই ওয়েতে ইন্টারেস্ট খুঁজে বের করা পসিবল? ইয়া এটার উত্তর আসলে আমার কাছে অনেক রকম। এটা আচ্ছা। হইতেছে একটা একটা মানুষকে আমার আসলে আগে বুঝা লাগবে যে সে আসলে কাজ করে কিভাবে? তার হুম, আসলে মানে তার কারেন্ট ইন্টারেস্ট কি? তার হোপলেস সিনারিওতে সে আসলে কি করা উচিত? হুম, তো আমার আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি অনেক মানুষের সাথে কথা বলার পরে দেখা গেছে যে একেকটা মানুষের নিডস ডিফারেন্ট। হুম, তার প্রবলেমস, লাইফের প্রবলেমসগুলো হুম, ডিফারেন্ট। তো এই প্রবলেমগুলো তার ফেস করা লাগে। দেন তার চিন্তা করা লাগে যে ওই প্রবলেমগুলোকে ফিউচারে কিভাবে মিটিগেট করা যায়। তো এই একেকজনের প্রবলেম ওই মানুষটাই ফিগার আউট করা লাগে আসলে যে সে কোন দিকে যাইতে হবে। অ্যান্ড লেটস সে যে কেউ একজন দিনে ৫ ঘন্টার বেশি টাইম দিতে পারতেছে না। তার ৫ ঘন্টাটা ওইভাবে স্ট্রাকচার করা লাগবে যে ওই টাইমে সে এমন একটা কিছু করবে যেটা তার কাজে দিবে। অনেকের ক্ষেত্রে লেটস সে সে আসলে এতটাই ব্যস্ত যে সে ৫ ঘন্টা দিতে পারতেছে না, ১ ঘন্টা দিতেছে। সো সে ওই টাইমে এমন কি করবে যেটাতে তার ক্যারিয়ারে হেল্প হইতে পারে। তো এই কোয়েশ্চেনটা খুবই কমপ্লেক্স। এটা অ্যান্সার করাটা জেনারেলাইজড ওয়েতে ইজি কোনো অ্যান্সার নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম অ্যান্ড ফাইন্ড আ ওয়ে টু গেট আউট অফ দ্যাট। অ্যান্ড আমি যদি এইভাবে চিন্তা করি যে
সিম্পল ওয়েটা কি আসলে? সিম্পল ওয়েটা হচ্ছে যে ইউ হ্যাভ টু প্লে অ্যারাউন্ড। You have to talk to people. You have to connect with people. You have to talk to someone who you want to be someday. সেটা হয়তো ফিউচারে চেঞ্জ হয়ে যাবে, বাট বর্তমানেই যেটা ইন্টারেস্ট লাগছে অথবা আহ, আমি যে মানুষটাকে দেখে ইন্সপায়ার্ড হই, এরকম একটা মানুষ কিভাবে কাজ করলো, সে কিভাবে কাজ করতো, তার ইয়াটা বোঝা লাগবে। ওই জিনিসটা তার ইনহেরিট করা লাগবে কিছুটা। তো নলেজ শেয়ারিং ছাড়া এই জিনিসটা সহজ হয় না কখনোই। আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে এমন ছিলাম যে শুরুর দিকে আই আই নিউ নো সিনিয়র্স যাদের সাথে আমি কথা বলে বুঝতে পারি যে আমার ওই সময় আসলে কি করা উচিত। সো আই হ্যাড টু ফিগার আউট আ ওয়ে যেখানে আমি মানে মানুষজনের সাথে কথাবার্তা বলে আমি আমার কারেন্ট সিচুয়েশনটা আগে বোঝার চেষ্টা করবো যে রাইট আমি আসলে আসি কোথায় এবং কোথায় যাইতে চাই, দুইটার ভিতরে গ্যাপ কই সেই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবো। রাইট, এটা হচ্ছে যারা কোনো ওয়ে জানে না যে তারা আসলে কি করতে চায়। সো দে হ্যাভ টু টক টু পিপল অ্যান্ড ইটস পার্ট অফ প্লেইং অ্যারাউন্ড। মানে আপনার লেটস সে আমি বল নিয়ে খেলতেছি, আমার ভালো লাগতেছে না, আমি ক্রিকেট খেলতেছি, আমার ভালো লাগতেছে। সো আমি যদি ওই খেলাটা মানে নাই দেখি বা আমি যদি ওই খেলাটা নিজে একবার খেলতে না যাই, আমার তো আসলে ইন্টারেস্ট আমি বুঝবো না। হয়তো আমার মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি ভালো লাগে, হয়তো আমার টেবিল টেনিস খেললে ভালো লাগবে। সো ওইটা খেলতে হবে অ্যাকচুয়ালি। তো এটার ধাপটা এভাবে গোছানো যায় যে আমার আসলে ফার্স্ট ইয়ারটা এইটা ফিগার আউট করতেই দিয়ে দেওয়া উচিত, যারা এটা এটা জানি না, ইভেন জানিও। অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস নিয়ে ঢুকছি বাট ইন্টারেস্ট অন্যদিকে চলে যায়। তো ওই ফিগার আউটটা তার করতে হবে। এটাতে দেরি করলে হি ইজ গোয়িং টু লুজ সামথিং অ্যান্ড দ্যাট ইজ টাইম। সো টাইম লুজ না করে ফার্স্ট ইয়ারে আমাদের ফোকাস থাকা উচিত যে আসলে আমরা কি করতে চাই এবং সেটা নিয়ে ঘাটাঘাটি করা উচিত। লেটস সে আমি ফার্স্ট ইয়ারে এমনও ছিল যে আমি গ্রাফিক্স ডিজাইন দেখছি, আমি ওয়েব ডিজাইন আলাদা করে দেখছি। এক একটা জিনিস আমি একটা অল্প টাইম একটা প্রিলিমিনারি ফেজ দিয়ে গেছি। আপনি কি So, অনেকগুলো জিনিস একসাথে ট্রাই করছেন নাকি এক একটা জিনিস ধরেন এটা 3 মাস করলেন, না ভালো লাগতেছে না, দেন জাম্প ইনটু দ্য অ্যানাদার 3 মান্থস এরকম কিছু? খুব দ্রুত জাম্প করে ফেললে আবার আসলে ওটাতে আসলে কি করা যায় এটা বোঝা যায় না। সো খুব দ্রুত আর কোনটা হ্যাঁ, রিজনেবল দ্রুত? এটা বোঝার উপায় কি? মানে আচ্ছা, এটা বোঝার উপায় হচ্ছে যে লেটস সে আমি গ্রাফিক্স ডিজাইন করতেছি, আমি আমার চিন্তার সাথে রিয়েলিটিতে কনভার্সনটা কত করতে পারতেছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। লেটস সে আমি এইরকম একটা শেপ আঁকলাম, সেটা আমি ওখানে বানাইতে চাই, আমি বানাইতে পারছি, এর মানে আমি হইতেছে মানে বেশ ভালোই পারতেছি এটাতে। আবার ওইটা করতে গেলে আমার কিছু শেখা লাগবে। সো লেটস সে আমি একটা এক্সাম্পল দেখলাম, মনে হলো যে এটা আমি বানাই, কেউ একজন টিউটোরিয়াল বানাইছে, আমি দেখে ওইটা মক করলাম অর ক্লোন করলাম। তো এই জিনিসটা করতে জাস্ট একটা দুইটা এক্সাম্পল ইনাফ। সো ইফ ইউ ডু দিস ইউ উইল প্রবাবলি হ্যাভ টু কানেক্ট উইথ মাল্টিপল ওয়েবসাইটস, টিউটোরিয়াল কোত্থেকে হয়, মেবি আমার দু একটা কমিউনিটি ইন্ট্রোডাকশন হয়ে যাবে। সো এই সবগুলো মিলে লেটস সে আমি দুই একটা এক্সাম্পল চিন্তা করলে বানিয়ে দিতে পারি। এই লেভেল পর্যন্ত আমি চেষ্টা করতাম। তো অনেকের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে, অনেকে অনেক ফাস্ট লেটস সে বই টই কিচ্ছু ঘাটবো না, দেখে এক্সাম্পল বানাবো, তাতে আমার এরিয়া ঘাটা হয়ে গেছে ধরে নেয়। অনেকে বলে যে না, আমার এইটাতে কিছুটা ইন্টারমিডিয়েট লেভেল স্কিল থাকা লাগবে, তারপর মুভ করবো। ইটস আপ টু দেম, এটা আসলে ফিক্সড কিছু না। মানে আমার ক্ষেত্রে মাই রেকমেন্ডেশন ইজ ইউ শুড স্পেন্ড অ্যাট লিস্ট 2 to 4 weeks ইন আ স্পেসিফিক টপিক টু আন্ডারস্ট্যান্ড যে এটাতে আমি ইন্টারেস্ট পাচ্ছি কিনা। এটা হচ্ছে মিনিমাম টাইম, এর চাইতে বেশি লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় 5-6 মাস কাজ করার পরে সে বুঝতে পারবে যে এটার আসলে ইয়াটা কি। বাট ওই প্রিলিমিনারি ফেজটা দিয়ে যাইতে হবে, ইউ হ্যাভ টু প্লে অ্যারাউন্ড দ্যাট। এবং এই 2 to মাল্টিপল 4 উইকস এর ভিতরে ডেইলি এট লিস্ট মিনিমাম একটা ইনভলভমেন্ট থাকা উচিত, আদারওয়াইজ বোঝা মনে হয় একটু ডিফিকাল্ট। রাইট, তো ওইটাও ইন্টারেস্ট নাই থাকতে পারে। বাট এই ক্ষেত্রে যেটা হয় যে কেউ যখন একটা জিনিসে কাজ করতে থাকে, এর মধ্যে অনেক অ্যাসপেক্ট চলে আসে। লেটস সে এই জিনিসটা করতে গেলে আপনি যখন দেখতেছেন যে এফোর্ট অনেক বেশি বাট আউটকাম অনেক কম, মেবি আপনার ইন্টারেস্ট চলে যেতে পারে, উইচ ইজ ফাইন। আপনি যেটাতে কাজ করবেন না সেটাতে টাইম ওয়েস্ট করার চাইতে সেটা থেকে বের হয়ে যাওয়া ভালো। আবার ধরেন আপনি অলরেডি ওটাতে ঢোকার পরে দু একজন মানুষ দেখে বুঝতে পারলেন যে এই জিনিসে যারা কাজ করে দে আর মানে আর্নিং সো মাচ মানি অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাট, এবং সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ওইটার ভালো করার মধ্যে যে ইম্প্যাক্টটা সেটা আসলে আপনার ইন্টারেস্টের সাথে মিলে যায়। সো ইভেন দো ইটস হার্ড, ইউ মে হ্যাভ টু স্পেন্ড মোর টাইম ইন ইট। তো এইটা মানে করতে হবে আপনাকে। লেটস আমি প্রবলেম সলভিং যখন শুরু করলাম, আমার প্রথম 1-2 মাস খুব ভালো লাগছে
যে ওকে এটা তো খুব মজা, এটা যেরকম বলতেছে সেরকম করে দিতে পারতেছি। যখন অ্যাডহক ক্যাটাগরিতে ঢুকলাম বা একটু চিন্তা ইনভলভ যেসব জিনিস আছে, প্রবলেম আছে, ওগুলোতে ঢুকলাম, দেখলাম যে না, এটা তো আমি আগে যেরকম ভাবছিলাম এরকম না, আরও কঠিন। তো ওই সময় ধরেন ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ ইউর সিচুয়েশন। তো I still sticked with it because I knew what's going to happen if I have some patience. আমি আর একটু ধৈর্য ধরলে আমি এটাতে ভালো হবো এবং আমি আরও বেটার প্রবলেম সলভ করতে পারবো। তো অ্যান্ড এইটাতে যে ক্যারিয়ার আছে সেটা কিছুটা আমার মেন্টরস বা হচ্ছে অন্যান্য যারা আছে তাদের মাধ্যমে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো এই রিলেশন না করাইতে পারলে আমি কিন্তু ধরেন আমি এফোর্ট দিয়ে যাইতেছি, আমি জানি না এটাতে আমি কি করবো, এটা থেকে রাইট। সো আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছেন। কিন্তু প্রবলেম হইতেছে লাইফ আসলে এত সুন্দর রিয়ালিটিতে না আরকি। রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি হার্ড। বিকজ আমরা পড়াশোনা, ক্যারিয়ার বাদে ইউনিভার্সিটি লাইফে আরো অনেক জিনিসপত্রের মধ্যে ইনভলভ হয়ে যাই, যেটা আসলে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যায় আরকি। অ্যান্ড দেন ১ বছর চলে যায়, ২ বছর চলে যায়। তারপরে হঠাৎ কোনো না কোনো একটা সময় মনে হয় যে আসলে আমার নৌকাটা কোন দিকে যাইতেছে? আমার নৌকা কি শেষমেশ ডুবেই যাবে নাকি নৌকা নিয়ে আমি অ্যা তীরে ভিড়তে পারবো আরকি, এরকম একটা ব্যাপার। তো এই সিচুয়েশন এ এই সিএসই স্টুডেন্ট বা সিএসই তে যারা পড়াশোনা করে, এটা কমন কাইন্ড অফ কনফিউশন যে ভাই প্রবলেম সলভিং করব নাকি প্রজেক্ট বানাবো? এখন আপনি অপটিমাইজলির সাথে তুলনা করে বললে হবে না। কারণ অপটিমাইজলি তো ওয়ান অফ দ্যা টপ লিডিং কোম্পানি। সো অপটিমাইজলির হায়ারিং প্রসেস এবং ওইটা ডিফারেন্ট। বাট আপনি অপটিমাইজলিতে কাজ করার আগেও বেশ কিছু অর্গানাইজেশনে আপনার কাজ করার সুযোগ হইছে এবং আপনি মোটামুটি মার্কেটের ল্যান্ডস্কেপটা জানেন। সেই জায়গাটাতে প্রবলেম সলভিং এবং উইথআউট প্রবলেম সলভিং, এই ২ টার ক্যারিয়ার প্রোগ্রেশন নিয়ে যদি আপনি কিছুটা শেয়ার করতেন। আচ্ছা, এইটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা জানা উচিত সবার, মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বা সিএসিতে ঢুকে গেছে। প্রবলেম সলভিং এর জিনিসটা। রাইট, প্রবলেম সলভিং অ্যান্ড মানে ডেভেলপমেন্ট, এটার মধ্যে ব্যালেন্সটা কিভাবে রাখবো। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, যে প্রবলেম সলভিং ক্যানট বি আ ক্যারিয়ার, ইট ক্যানট বি আ কি বলে যে সামথিং ইউ ক্যান আর্ন মানি আউট অফ। সো প্রবলেম সলভিং করে একটু ইন্টারাপ্ট করি। পুরা জিনিসটা ওই যে প্রবলেম সলভিংটা কাইন্ড অফ চিন্তাবিদ বা বুদ্ধিজীবী টাইপের একটা জিনিস। মানে বুদ্ধিজীবী হয়তো ধরেন টাকা-পয়সা ইনকাম করার ক্ষেত্রে বিশেষে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, বাট বুদ্ধি ইমপ্লিমেন্ট করার জন্য ডেভেলপমেন্টে যাইতে হবে, ব্যাপারটা এরকম আরকি। রাইট, হ্যাঁ। রাইট। তো আপনি কাইন্ড অফ সামারি বলে দিছেন। কিন্তু আমি স্টিল একটু ইলাবোরেট করার চেষ্টা শিওর। করি যে প্রবলেম সলভিং করে টাকা কামানো যায় না, বাট হুম। প্রবলেম সলভিং খাটায়ে অনেক ভালো কিছু করা যায়। এবং আমার মতে প্রবলেম সলভিংয়ে যদি কেউ ভালো হয়, সে আসলে যে কোনো ফিল্ডে ভালো করতে পারে। হুম। আমি উল্টা দিক থেকে যদি বলি, লেটস সে আমি একটা কাজ আসছে যেটা আমি মানে উইদাউট এনি ইঞ্জিনিয়ারিং অর না গুছায় আমি বললাম যে আমার রিকোয়ারমেন্ট এটা এটা, ২ জনকে দিলাম, ২ জন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের। একজন হচ্ছে প্রবলেম সলভিং প্লাস ডেভেলপমেন্ট করে আসছে, একজন হচ্ছে প্রবলেম সলভিং অতটা ঘাটাই নাই, শুধু ডেভেলপমেন্ট করে আসছে, বা সে প্রবলেম সলভিংয়ে খুব একটা ভালো না। তার ক্ষেত্রে আপনি কি পার্থক্য দেখবেন? তার ইমপ্লিমেন্টেশনে কি পার্থক্য হবে? তার যে সলিউশনটা আসবে সেটাতে কি পার্থক্য দেখতে পাবেন? পার্থক্যটা হচ্ছে যে প্রবলেম সলভার যে ছিল সে আসলে অনেক কিছু চিন্তা করে করে। অনেক কিছু চিন্তা করে করা মানে হচ্ছে যে ধরেন এই প্রবলেমটা আমি আরো ১০ ভাবে অ্যাপ্রোচ করা যায়। এর মধ্যে আমি অলরেডি ৫ ভাবে অ্যাপ্রোচ করে ফেলছি। আমি প্রবলেম সলভ করতে গিয়ে বা আমি অনেক সিচুয়েশন ডিল করতে গিয়ে ওই ৫ রকম সিনারিও ডিল করে ফেলছি এবং দেখছি যে সেটাতে ভালো হয় না, বা আমার ইউজার অনেক বেশি হইলে এই জিনিসটা ভালো পারফর্ম করবে না, বা হইতেছে এই জিনিসটা এই অ্যালগরিদমে হয়তো এখন কাজ করতেছে ভালো, কিন্তু ফিউচারে হয়তো এই জিনিসটা অতটা কাজ করবে না, বা এটার মধ্যে নতুন কিছু ঢুকানো সহজ হবে না, ইনক্লুড করা ইজি হবে না, বা এক্সটেন্ড করা ইজি হবে না। তো এই জিনিসগুলো কিন্তু সে ভাবতেছে। এই যে ভাবার যে বিষয়টা, যে এই জিনিসটাকে আমার মাল্টিপল দিক থেকে অ্যাটাক করা লাগতেছে। একটা মানে ব্রিজ কিভাবে ভাঙা যায় সেটা যখন আপনি জেনে যাবেন, তখন আপনি ওই রাস্তাগুলো অ্যাভয়েড করে তারপর জিনিসটা বানাবেন। ওয়ারাজ যে ওই সিচুয়েশনগুলো মানে ইন প্র্যাকটিসে রাখে নাই বা আগে ডিল করে আসে নাই, সে কিন্তু ২-১টা মিস্টেক করবে, তারপর সেটা ফেল করবে, তারপর শিখবে। ইটস আ
মানে প্রসেস। সো প্রবলেম সলভিং ইন সামারি আমাদেরকে চিন্তা ভাবনা করতে শেখায় বেটার ওয়েতে। ডিফারেন্ট বিশেষ করে প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে সেখানে এস কেস বলে যে জিনিসটা আছে যে এটা আসলে কতগুলা ওয়েতে আসলে আমরা এটাকে সলভ করতে পারি বা এটা সলিউশন হইতে পারে বা টেস্ট কেস দেওয়া থাকে অনেকগুলা যে আমি কতগুলা টেস্ট কেস পাস করতে পারলাম। কারণ প্রবলেম হয়তোবা একটা বাট ওই প্রবলেমটা ডিফারেন্ট সিনারিওতে হইতে পারে। সেই সিনারিওতে আমি কিভাবে আমার কোডটা কাজ করবে সেটা যে চিন্তা ভাবনা করার ব্যাপার। এখন ইভেন এখানে আরও কিছু বিষয় আছে। ফর এক্সাম্পল রিকোয়ারমেন্ট আমি জেনারেলি দিয়ে দিলাম, বাট আই ওয়াজ সাপোজ টু আস্ক সো মেনি কোয়েশ্চেন্স। আমার আরও 5টা কোয়েশ্চেন করা উচিত ছিল ওই প্রবলেমটা বুঝতে। তো এই কোয়েশ্চেনটা যে করা লাগবে এটা বুঝতেও কিন্তু ইউ নিড টু হ্যাভ অ্যাটলিস্ট সাম লেভেল অফ আইডিয়া যে এটাতে কী ধরনের মানে অ্যাসপেক্টে জিনিসটা চিন্তা করা লাগবে। এই জিনিসগুলো কিন্তু সহজে চিন্তা করা যায় না। লেটসে কেউ একজন 10টা ট্যুর অর্গানাইজ করে আসছে, তাকে আপনি যদি মনে করেন যে একটা ওয়ার্ল্ড ট্যুর দিতে বলেন, হয়তো সে ওয়ার্ল্ড ট্যুরে যায় নাই, বাট তার কিন্তু অনেক ওয়েতে সেই জিনিসটা ধারণা হয়ে গেছে যে একটা ট্যুর কিভাবে দিতে হয়। তো আরেকজন ধরেন একদম নুব, সে আগে কখনো ট্যুর দেয় না বা 1টা 2টা দিছে এবং সে মনে করে যে তার অনেক কিছু নিয়ে ধারণা আছে, ওয়ারাজ সে হয়তো ডিল করে আসছে মানে একটা ছোট ডোমেইনে সেই জিনিসগুলোর প্রবলেমকে ডিল করে আসছে। তো দুইজনের কিন্তু চিন্তাধারাটা ডিফারেন্ট হবে। তো ওই চিন্তাধারার যে ডিফারেন্সটা এটা আসে ইন প্র্যাকটিসে থাকার মাধ্যমে। প্রবলেম সলভিং ইজ লাইক আ মানে প্র্যাকটিস এরিয়া, যেখানে ইউ প্র্যাকটিস ইউর থট প্রসেস, ইউ প্র্যাকটিস ইউর অ্যাপ্রোচেস অফ অ্যাটাকিং আ প্রবলেম। তো এই জিনিসগুলো যখন কেউ অভ্যস্ত হয়ে যায়, তারপর দেখা যায় ধরেন আমি ট্যুরের এক্সাম্পলটাই দিয়ে আসি যে আপনি জানেন যে ভালো মতো কীভাবে একটা ট্যুর অর্গানাইজ করে আসতে হয়। সো সিমিলার জিনিস আমি যদি কোনো অর্গানাইজ করার বিষয়ে আপনার সাথে কথা বলি পরে, ইউ উইল হ্যাভ মেনি গুড আইডিয়াস অফ হাউ টু ডিল উইথ দোজ প্রবলেমস। তো এই ক্ষেত্রেও সেটা। তো আপনি আলাদাভাবে ওই রাস্তাটাই হেঁটে আসতেছেন। আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে ধরেন আপনি ইউ আর F1 রেসার, আপনি F1 রেসিং করতেছেন অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ ফান ডুইং দ্যাট, বাট ওয়াইল ডুইং দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ফাইন টিউনিং ইউর ড্রাইভিং স্কিল অ্যাজ ওয়েল। তো ওইটা করতে গিয়ে আপনি ড্রাইভিং স্কিল ইমপ্রুভ করতেছেন, তারপর আপনার কম্পিটিটিভনেস দিচ্ছেন, তারপর আপনার ইউ আর অলসো লার্নিং অ্যাবাউট ওই গাড়িটা কিভাবে কাজ করে, গাড়ির হয়তো মানে কোন জিনিসের কারণে মানে অ্যারোডাইনামিক্স চেঞ্জ হইতেছে, অনেক কিছু শিখতেছেন। তো ওই F1 রেস যে করে আসলো সে কিন্তু আসলে ভালো ড্রাইভারও হবে ধরে নেওয়া যায়, রাইট? সো একটা ড্রাইভার কিন্তু F1 রেসার না, বাট একটা F1 রেসার কিন্তু একটা গুড ড্রাইভারও, রাইট? অ্যান্ড ওই ড্রাইভারটা লেটসে যে মানে খুব টাফ কর্নার চলে আসলে কিভাবে ডিল করবে, বা হাই স্পিডে কখনো তার ব্রেক ফেল করে গেছে, সে ওই সিনারিওতে কিভাবে ডিল করবে, এটা ব্রেক ফেল না করলে সে বুঝবে না। বাট অ্যাট দ্য সেম টাইম আরেকজন হাই স্পিডে ওই জিনিসটাই ডিল করার চেষ্টা করে আসছে বা শিখে আসছে। সো তার থট প্রসেসগুলো ডিফারেন্ট হয়ে যায়, অ্যান্ড সে যখন অ্যাকচুয়ালি নর্মাল ড্রাইভ করতে চায় দেখা যায় যে ইভেন ইফ ইউ ডু নট সি এনি ডিফারেন্স, হি ইজ সো মাচ স্কিলড, অ্যান্ড ওইটাতে আপনার কোনো ইমার্জেন্সি সিনারিওতে তার যদি ফাস্ট চলা লাগে, সে অনেক কিছু মানে আমি বুঝাইতে চাইতেছি যে অনেক অ্যাঙ্গেল থেকে সে আসলে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করে আসছে আগেই। সো সে যে কোনো ক্রিটিক্যাল সিনারিওতে সে কিন্তু বেটার পারফর্ম করবে। তো এই বিষয়টা সফটওয়্যারের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবেও রিফ্লেক্ট করা যায়। আপনি তো আবির ভাই প্রবলেম সলভিং নিয়ে মানে প্রবলেম সলভিং বেনিফিট নিয়ে অনেক সুন্দর কথাবার্তা বললেন, এবং এই বেনিফিট ক্ষেত্র বিশেষে যারা শুনতেছে তারাও জানে। সমস্যা যে জায়গাটাতে হয় যে প্রথমত এটা কিভাবে শুরু করব বুঝে উঠতে পারি না, আর দ্বিতীয় ঘটনা যেটা ঘটে শুরুতে হয়তো বা একবার করা হয়, এরপরে প্রথমে ইজি লেভেল বা বিগিনার লেভেলের প্রবলেমগুলো কম বেশি তাও করতে পারি, এরপরে যখন ডে বাই ডে জিনিসপত্র কঠিন হইতে থাকে তখন দেখা যায় যে আমি আর মানে কুলাইতে পারি না। এখন আবার অনেক সময় মাথার ভিতরে একটা জিনিস সেট হয়ে যায় যে আমি প্রবলেম সলভিং করলে আমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে হবে, মানে কন্টেস্ট দিতে হবে। কন্টেস্ট যদি না দিই তাহলে হবে না। এখন কন্টেস্ট হয়তো বা অনেকে না দিতে চাইতেই পারে, বা কন্টেস্টে যে হয়তো ভালো পারফর্ম নাই করতে পারে। সো কন্টেস্টে প্রথমত হচ্ছে প্রবলেম সলভিং কীভাবে স্টার্ট করবে, নাম্বার 2 হচ্ছে এটার সাথে কীভাবে স্টিক থাকবে পুরা 4টা বছরের ভিতরে, অ্যাটলিস্ট মিনিমাম বছরখানিক তো এই জিনিসটা প্র্যাকটিস করা দরকার, যাতে অ্যাটলিস্ট আমার মাসেল মেমোরিটা বা আমার মেমোরিটা ওইভাবে তৈরি হয়, বা আমার
ব্রেনটা ওইভাবে যেন তৈরি হয় যাতে করে আমি প্রবলেম সলভিং এর জন্য প্রস্তুতি বা যেটাই বলি সেটা একটা। আর সবশেষে যে জিনিসটা যে ভাই কনটেস্ট না দিলে কি প্রবলেম সলভিং হবে কিনা? ইয়া একটা করেন হ্যাঁ। আরেকবার। প্রথম কোশ্চেনটা হইতেছে প্রবলেম সলভিং যে ভালো হুম। এটা তো আমি জানি ভাই। সমস্যা যে জায়গাটাতে যে কিভাবে শুরু করব বুঝে উঠতে পারি না। আর শুরু করে এটার সাথে লেগে থাকবো কিভাবে? রাইট, মানে আপনি তো প্রবলেম সলভারদেরকে ট্রেনিংও দিচ্ছেন। রাইট। তো সেই এক্সপেরিয়েন্স যদি শেয়ার করেন। আচ্ছা, আমার মনে হয় প্রশ্নটা কিছুটা এরকম যে আসলে আমি আল্টিমেটলি জব পাইতে চাই। হ্যাঁ। একটা ভালো জব পাইতে চাই এবং লেটস সে যে টপ কোনো কোম্পানিতে জব পাইতে চাই। আমি কিভাবে প্রবলেম সলভিং করব? শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং করব কিনা? বা হইতেছে ২ টার মধ্যে ব্যালেন্স করব কেমনে? বা কোনটা কতটুকু করব? বিষয়টা হচ্ছে যে প্রবলেম সলভিং এ রেগুলার কিছু না কিছু করা জরুরি। ইটস লাইক সামথিং ইউ হ্যাভ টু ডু কন্টিনিউয়াসলি ওয়েন ইউ আর ইন ইউনিভার্সিটি। জিমে যাওয়ার মতো। তো রেগুলার করতে হবে যাতে আমার থট প্রসেস ইমপ্রুভ করে, আমার ক্রিটিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ করে, আমার হয়তো সিচুয়েশন ডিল করার বিষয়গুলো ইমপ্রুভ করে, ডিসিশন মেকিং ইমপ্রুভ করে, অপটিমাইজেশন ইমপ্রুভ করে। তো এই জিনিসগুলো একটা কাইন্ড অফ একটা ওই যে জিমের মতো, যে এখানে আমি প্র্যাকটিস করি, এখানে আমার স্কিল গেইন হয়, এক্সপিরিয়েন্স গেইন হয়, অনেক কিছু হয়। সেইটা দিয়ে আমি হয়তো লেটস সে যে এখন আরও বেশি ওয়েটের জিনিস ৫ তলায় নিয়ে উঠতে পারি। এখন হয়তো আমি দৌড়াইতে পারি অনেক দ্রুত। এখন হয়তো আমি স্ট্যামিনা রাখতে পারি অনেক বেশি। তো এই জিনিসগুলো চলে আসে, তাই না? তো সিমিলারলি ওই জিনিসটাতে আমার প্রবলেম সলভিংটা রেগুলার করা লাগবে। অ্যাট দ্য সেম টাইম ইফ আই সি ক্যারিয়ার ইন এআই অর এমএল, আমার সেই দিকে ক্যারিয়ার ফোকাসড ওয়েতে আলাদাভাবে কাজ করা উচিত। যে আমি আমার ওই থিঙ্কিং বা আমার যে থিঙ্কিং স্কিলটা সেটা আমি খাটাইতে চাই এই ফিল্ডে, বা আমি এই যে স্কিলটা সেটাকে আমি খাটাইতে চাই ডেভেলপমেন্টে। আমি চাই যে ফিউচারে আমাকে অনেক কমপ্লেক্স সফটওয়্যার ডেভেলপ করতে দেবে, অ্যান্ড আই উড বি এবল টু ডু ইট ইন আ ফাস্টার টাইম কম্পেয়ার টু আদার্স। তো আমি ওই আমার যে স্কিলগুলো আছে সেটাকে আমি খাটাইতে চাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সিমিলারলি আমি এটাকে খাটাইতে চাই হয়তো আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে। আমি অনেক কিছুতেই খাটাইতে পারি। আমি হয়তো ইউজার এক্সপিরিয়েন্স কীভাবে ইঞ্জিনিয়ার করা যায় সেটাতে আমি খাটাইতে পারি। সো এই জিনিসটা আসলে ওইভাবে ডিল করা উচিত যে আই অ্যাম কন্টিনিউয়াসলি লার্নিং, আই এম কন্টিনিউয়াসলি গ্রোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমি যেদিকে ক্যারিয়ার দেখি সেদিকে আমার আলাদা করে টাইম দেওয়া উচিত। অ্যান্ড এটার ব্যালেন্সটা কিছুটা শুরুর দিকে এমন হবে যে প্রবলেম সলভিংটাই আমার রেগুলার করা উচিত, অ্যান্ড 80-20 করে ফেলা উচিত। কাইন্ড অফ 80% অফ টাইম আমি প্রবলেম সলভিং করব, ক্যারিয়ার ফোকাস জিনিসগুলো আমি 20% করব। সেটা 2 বছর পর আমার ফ্লিপড হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন মাই ইন্টারেস্ট। আমি যদি দেখি যে ওই 20% টাইমে আমি 2-3টা ফিল্ডে টাইম দিতাম, ইমপ্লিমেন্ট করতাম, আমার ভাল লাগছে কোনো একটা স্পেসিফিক ফিল্ড, লেটস সে আমার এআইএমএলটাই ভাল লাগছে, তো লাস্টের 2 বছর আমি কন্টিনিউয়াসলি প্রবলেম সলভিং রেখে দিব, মানে করতে থাকবো। অ্যাট দ্য সেম টাইম 80% টাইম আমি ইউজ করে ফেলবো ইয়ার মধ্যে, যে আমি যেদিকে ক্যারিয়ার দেখতেছি সেদিকে আমি ইউজ করা শুরু করব। সো আমার 2 বছরে আমার প্রবলেম সলভিংয়ের অনেক কিছু গ্রো করে গেছে। নাও আই ক্যান সুইচ টু এনি ফিল্ড অ্যান্ড বি ভেরি গুড অ্যাট ইট। সো মানে অনেকে মনে করবে যে হ্যাঁ, এটা তো তুমি শুরু থেকে করলেও পারতা। বাট শুরু থেকে করলে যত দ্রুত সে ক্যাচ আপ করতে পারবে, সে প্রবলেম সলভিং করে এসে কোনো একটা স্পেসিফিক ক্যারিয়ার বেসড ফিল্ডে যদি ঢোকে, সেটাতে সে আরও দ্রুত ক্যাচ আপ করতে পারবে। তার লার্নিং অনেক দ্রুত হয়ে যাবে। লেটস সে যে জিনিসটা আপনি প্রবলেম সলভিং না করে 6 মাসে শিখতেন, সেটা হয়তো আপনি 2 মাসে শিখে ফেলতে পারতেছেন বা করে ফেলতে পারতেছেন, ইমপ্লিমেন্ট করে ফেলতে পারতেছেন। সো এইটা কভার আপ হয়ে যায়। প্রবলেম সলভিং এর জায়গাটাতে কি ল্যাঙ্গুয়েজ কোনোভাবে কানেক্টেড কিনা? যে ভাই আমাকে পার্টিকুলারলি হয়তোবা পাইথনে বা সি বা সি প্লাস প্লাসে করতে হবে, না হলে ফিউচারে এটার খুব বেশি একটা কাজে লাগবে না। প্রথমত ওই স্টুডেন্টের ভিতরে একটা অ্যাম্বিগুইটি কাজ করে যে কতগুলা ল্যাঙ্গুয়েজ শিখবো, এতগুলা ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটির মধ্যেই তো সি, সি প্লাস প্লাস, জাভা, ক্ষেত্র বিশেষে এখন না ওই যে ওয়েব ডেভেলপমেন্ট বা এই ওয়েব ইঞ্জিনিয়ারিং পড়ায়, সেখানে আবার পিএইচপি, লারাভেল, মানে তাবৎ জিনিসপত্র, লারাভেল যদিও ফ্রেমওয়ার্ক। সো নানাবিধ জিনিসপত্র সম্পর্কে তো স্টুডেন্ট অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোনটাতে আমি লেগে থাকবো। সো প্রবলেম সলভিং যখন আমি করতেছি, ল্যাঙ্গুয়েজ আসলে কোনোভাবে ডিপেন্ডেন্ট কিনা? হ্যাঁ, এটা একটা মজার কোয়েশ্চেন।
ল্যাঙ্গুয়েজ আমি যদি রিয়েল লাইফে চিন্তা করি যে আমি জন্ম নিছি, আমার আসলে কোন ল্যাঙ্গুয়েজ এখন শেখা উচিত, কোনটা বেশি ইউজ হয়, কোনটা কম ইউজ হয়, এগুলা শিখে আসলে আমার মানে ওই মুহূর্তে আমার যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে ভালো ধারণাই নাই, তখন আমার আসলে কোন ল্যাঙ্গুয়েজ পিক করবো এটা আসলে প্রবলেমই না। ইউ শুড মানে ইভেন চেঞ্জ ইউর কোয়েশ্চেন মানে ফর স্টুডেন্ট, যে কোন ল্যাঙ্গুয়েজ পিক করবো এটা তো পয়েন্ট না। তোমার বাপ মা যেটা বলতেছে তুমি সেটা শিখো। ফিউচারে যদি তোমার মানে মাইগ্রেট করা লাগে বা অন্য দেশে যাওয়া লাগে, ইউ জাস্ট লার্ন দ্য ট্রান্সলেশন অর ইউ জাস্ট ডু আ কোর্স অফ 3 to 4 months। তো এটা দিয়ে আমি কাইন্ড অফ একটা নতুন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেছি অ্যান্ড আই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট। তো বিষয়টা এরকম যে তুমি যখন ভার্সিটিতে ঢুকছো, তোমাকে যে ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছে, লার্ন ইট ওয়েল, এটাতে তুমি ভালো মতো শেখো। দেন তোমার যেটাতে ভালো করা, মানে লেটস সে যে আমার ওই কোম্পানিতে ওইটা আছে, আমি শুরু থেকে ইন্টারেস্টেড যে এই ল্যাঙ্গুয়েজগুলো বেশি ইউজ হচ্ছে, লেটস গেট অ্যাডাপ্টেড উইথ ইট। বাট আমি যদি একসাথে 10টা ল্যাঙ্গুয়েজ শিখতে থাকি, আমি আসলে কোনোটারই ভালো মতো শিখতে পারবো না। সো আইডিয়ালি দ্য স্ট্র্যাটেজি উড বি যে আমি শুরুতে একটা ল্যাঙ্গুয়েজে ভালো হব, দেন আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যখন যেটা লাগে সেটাতে আমি ওই ট্রান্সলেশনটা শিখে নিব। লেটস সে আমি যখন ওইটার কিছু জার্গনস আছে যে আমি একটা জিনিস লুপ ইউজ করব, একটা জিনিস আমার ফাংশন দিয়ে করা উচিত, একটা জিনিস আমার স্ট্রিং হিসেবে ডিল করা লাগবে, সেটা অ্যারে হিসেবে ডিল করব না, অ্যারে হলে কিভাবে করব, মাল্টি ডিমেনশনাল অ্যারে হলে কিভাবে করব। সো এরকম যে বিষয়গুলো, এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও সিমিলার জিনিসই এক্সিস্ট করে। ইউ জাস্ট হ্যাভ টু নো যে ওই ক্ষেত্রে আমি সিনট্যাক্সগুলো মানে লেখার ধরনটা আলাদা। রাইট, লেখার ধরনটা আলাদা। সো বিষয়টা পুরোপুরি এরকম। সো ইউ গেট গুড অ্যাট ওয়ান ল্যাঙ্গুয়েজ, দেন ইউ ক্যান চেঞ্জ টু এনি ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট। তো ওইটাতে ভালো হইতে হয়, এটা হচ্ছে পয়েন্ট। ডেফিনেটলি দেয়ার ক্যান বি বায়াস, দেয়ার ক্যান বি লেটস সে যে কন্ট্রোভার্সি অ্যাবাউট সো মেনি থিংস। শুরুতে কোন ল্যাঙ্গুয়েজ শেখা উচিত এটা নিয়ে মানে বিশাল বড় বড় ডিবেট আছে, অনেক থ্রেডস আছে এটা নিয়ে। তো মেবি ইউ ক্যান চেক যে কোনটা আসলে বেশি ভালো। বাট আমার যেটা মনে হয় যে শুরুতে এমন একটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত যেটা থেকে অন্য ল্যাঙ্গুয়েজে মুভ করাটা ইজিয়ার। ফর এক্সাম্পল সি বা C++ যারা শিখতেছে, তারা এটা কিন্তু একটা মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজও না, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজও না। C++ ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা ধরা যায়, বাট অ্যাকচুয়ালি না। সি মেইনলি হচ্ছে মিড লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। তো ও আপনাকে কিছু মেমোরি রিলেটেড কাজও করতে দিবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি হাই লেভেল প্রোগ্রামিং করতে চান, দেয়ার আর ওয়েজ ওয়ার ইউ ক্যান রিউজ মাই লাইব্রেরিজ অ্যান্ড ডু হাই লেভেল প্রোগ্রামিং অ্যাজ ওয়েল। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজে ঢোকা অনেকের ক্ষেত্রে বেনিফিশিয়াল হয়। সে জাভাতে ঢুকলেও তার কাছে খুব বেশি কঠিন মনে হয় না, পাইথনে ঢুকলে তার অনেক সহজ মনে হচ্ছে। ওয়ারাজ কেউ হয়তো পাইথন দিয়ে শুরু করলো, জাস্ট সেইং অ্যাজ অ্যান এক্সাম্পল, আই এম নট সেইং যে পাইথন দিয়ে শুরু করা ভালো না। পাইথন দিয়ে কেউ শুরু করলো, তারপর সে লেটস সে জাভাতে সুইচ করলো বা হচ্ছে C# সুইচ করলো। তো এটার সিনট্যাকটিক্যাল যে ডিফারেন্সটা, এটা একটু বেশি। তো এটাতে অনেকের দেখা যায় যে অ্যাডাপ্ট করাটা কঠিন হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে এই মাঝামাঝি লেভেলের যেসব ল্যাঙ্গুয়েজ, এগুলা লার্নিং হিসেবে মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে ভালো, সো দ্যাট ইউ ক্যান লার্ন আদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মোর ব্যাপারটা আপনি খুব ইজিলি। ভালোভাবে কাইন্ড অফ ডিফেন্ড করার চেষ্টা করছেন। বাট প্রবলেম আসলে মূল যেটা সমস্যা, যে আমি যখন প্রবলেম সলভিং শুরু করি, এরপরে এটাতে লেগে থাকার যে ব্যাপারটা, যে যখন কঠিন সমস্যা আসে বা কঠিন একটা প্রবলেম আসে, ১ ঘন্টা টাইম দেই, ২ ঘন্টা টাইম দেই, তারপরেও মানে সলিউশন আসতেছে না। মাঝে, মাঝে ১ দিন ২ দিন চলে যায়, প্রবলেমটা সলভ হয় না। এ কারণে তো বিরক্ত লাগে এবং আ এটা যে করার প্রতি যে একটা ইচ্ছা, সেটাও অনেক সময় দেখা যায় যে চলে যায়। তো এইরকম একটা সিচুয়েশন এ মানে ইচ্ছাটা ধরে রেখে এই কঠিন সময়গুলো যাতে পার করতে পারি। একটা হইতেছে আপনি চাকরি-বাকরির অ্যাঙ্গেলেও হয়তো বলতে পারেন যে, "ভাই, তুমি একটা বড় কোম্পানিতে যেয়ে এত ফাটাফাটিভাবে থাকবা বা তোমার লাইফস্টাইল ওরকম করতে চাও, আর একটু প্যারা নিতে চাও না, তাইলে তো হইল না।" মানে আপনি আপনার পার্সপেক্টিভ শেয়ার করতে পারেন। রাইট। আমি যদি একটু চিন্তা করি, লাইফ কিন্তু সবসময় আসলে এমন যে আমি যা চাই সেটা যদি ভালো হয়, তাহলে এটা সবসময় কঠিন। এটা সবসময়ই কঠিন। এটা মানে ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট। মানে অ্যাজ উই গ্রো, আমরা যত বড় হইতে থাকি, আমরা আসলে এই জিনিসটাই রিয়ালাইজ করি একসময় যে আসলে ইফ ইউ ওয়ান্ট সামথিং গুড, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। এবং এটার কোনো অল্টারনেট নাই। আমি যদি লেটস সে টপ লেভেল কোম্পানিতে যেতে চাই, আমার টপ লেভেল কোম্পানির এমপ্লয়ীদের মতো ভালো হইতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু মানে অ্যাডমিট ইট যে এটার জন্য পরিশ্রম লাগবে। আমি লেটস সে যে একটা বাইক কিনতে চাই,
বাট আমি আমার বাপ মাকে বুঝাইতেও রাজি না, আমি কোনো কাজও করতে রাজি না। অ্যান্ড ধরে নেই যে আপনার একমাত্র ওয়ে হচ্ছে বাপ মাকে বুঝায় তাদের টাকা ইউজ করে বাইক কেনা, ফর এক্সাম্পল। তো এখন আপনি এই এফোর্ট দিতে চান না, দেন ইউ ডোন্ট গেট দ্য বাইক। এটা হচ্ছে পয়েন্ট যে দেয়ার উইল বি থিংস দ্যাটস টাফ, দ্যাটস বোরিং, দ্যাটস দিস অ্যান্ড দ্যাট, বাট ইউ হ্যাভ টু স্টিক টু ইট, নোয়িং যে এটার আউটকাম যেটা আমি চাচ্ছি দ্যাট ইজ গুড, আমি যা চাচ্ছি সেটা ভালো। প্রবলেম সলভিংয়ের এটা একটা কমন বিষয়। আমি একটু আগে যেটা বলতেছিলাম যে যে কোনো কিছু আসলে ভালো কিছু পাইতে গেলে ইউ হ্যাভ টু গিভ সাম এফোর্ট। তো এটার আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় প্রবলেম সলভিং বা ইভেন যে কোনো কিছুই শিখি ভুলভাবে বা আমরা ভুলভাবে অ্যাপ্রোচ করি। তো আমি দেখা যায় যে আমি যখন ক্লাস নেই আমি চেষ্টা করি জিনিসগুলোকে এমনভাবে দেখাইতে যে ওইটার বিহাইন্ড দ্য সিন মানে ইনটিউশনগুলো কী কী, ধাপে ধাপে লেটসে যে এ টু জেড যাইতে আমার, লেটসে যে হয়তো এ টু এফ যাইতে আমার আমি বললাম এ সি তারপর এফ এরকম বলে দিতে পারি, বাট আই ক্যান ওয়াক থ্রু এ বি সি ডি ই এফ অ্যাজ ওয়েল। তো প্রতিটা ধাপ বিল্ড আপ, যে একটা প্রবলেমের সলিউশন রিচ করতে গেলে আমার আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এই জিনিসটা শিখতে হয়। তো ওই জিনিসগুলোতে যদি কেউ মনোযোগ দেয় যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, ওয়াই অফ দ্য অ্যান্সার, মানে একটা অ্যান্সার যদি আমি হঠাৎ দেখেও ফেলি, একটা কোয়েশ্চেন দেখছি যেটার অ্যান্সার আমি দেখলাম বাট বুঝলাম না, আই হ্যাভ টু আস্ক এটা কেন কাজ করে, এটা কিভাবে কাজ করে। তো এই ধরনের কোয়েশ্চেন করতে হবে, অ্যান্ড দেন আই উইল হ্যাভ সাম অ্যান্সার্স অ্যান্ড আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দ্য আন্ডারলাইং অবজারভেশনস ইন ইট। সো একটা প্রবলেম যখন আমি বোর্ড হয়ে গেছি, ইট মিনস আই এম প্রবাবলি ট্রাইং সেম টাইপ অফ প্রবলেম আই ওয়াজ সলভিং বিফোর। একই ধরনের প্রবলেম করলাম, এটা আই শুড চেঞ্জ ইট, আই শুড টেক নিউ চ্যালেঞ্জেস, সেটা আমি আটকে গেলাম বেশি কঠিন, সো আই শুড মুভ ব্যাক টু কম্পারেটিভলি ওয়ান ইজিয়ার প্রবলেম। তো এরকম একটু অ্যাডজাস্ট করা লাগে, এটাকে একটু গেমিফাই করা লাগে। এটা মানে পৃথিবীর কোনো কিছুই অতটা মজার না, আই জাস্ট হ্যাভ টু মেক ইট ফান। হ্যাঁ, সেটা করার একটা ওয়ে হচ্ছে যে আমার জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে হবে ডিফারেন্টলি, আমার প্রবলেমটাকে ধরতে হবে ডিফারেন্টলি। আমার দ্রুত কি বলে যে আমি আনস্যাটিসফাইড হয়ে গেছি, এটার কারণ মানে হয়তো খুব এটা। দ্রুত কনক্লুশন টানাটা ঠিক ডিসিশন না। হ্যাঁ, এবং এটার মধ্যে আরও অনেক ইন্টারনাল জিনিস থাকে যেটা আমরা অবজার্ভ করি না। ফর এক্সাম্পল, আমি একটা প্রবলেম অ্যাপ্রোচ করতেছি যেটার মধ্যে 3টা ডিফারেন্ট অবজারভেশন লাগে, আমি 2টা অবজারভেশন নিয়ে ফেলছি এবং আই এম নট অ্যাপ্রিসিয়েটিং মাই সেলফ ইনাফ। আমি 2টা জিনিস পেরে গেছি যেটা অ্যাকচুয়াল মানে ফাইনাল সলিউশনকে রিচ করার ট্র্যাকের মধ্যেই পড়ে, বাট আই এম নট সেইং দ্যাট, আমি বলতেছি যে আমি প্রবলেম পাই না। সো এই ইজি ফ্রাস্ট্রেশনগুলোর মানে রুটেও কিন্তু আসলে এটা নিয়ে চিন্তা করলাম না ইনাফ। সো আমি যে 3টা ধাপের 2টা ধাপ পেরে গেছি, আমাকে বলা উচিত যে আমি প্রবলেমটাকে অ্যাটলিস্ট 66% সলভ করে ফেলছি, সো আই শুড অ্যাপ্রিসিয়েট ইট। আমি বাকিটুকু শিখলাম সেটা আমাকে ফিউচারে হেল্প করবে। সো আই এম লার্নিং অ্যান্ড আই এম টেলিং মাই সেলফ এখন যেটা শিখলাম এটা আমাকে ফিউচারে কাজে দিবে। সো আমি জানি যে এটা শেখাটা লস না। আবার না পারার মাধ্যমে আমি যে অ্যাপ্রোচগুলো করলাম এটাতে আমি মাল্টিপল ওয়েতে ট্রাই করে ফেল করছি। আই শুড অলসো সে যে এই প্রবলেমটা 3ভাবে করা যায় না, এটাও আমি শিখে ফেলছি। ইন ফিউচার সিমিলার ধরনের প্রবলেম যদি আসে, আই উইল নট বি স্পেন্ডিং টাইম অন দোজ রং অ্যাপ্রোচেস। সো ইউ আর অ্যাকচুয়ালি মেন্টরিং ইউর সেলফ। আপনি নিজেকে মানে ইভালুয়েট করতেছেন যে আমি কতটুকু আসলে 100% না হলেও এত পার্সেন্ট আমি পারছি, দ্যাট ইজ মানে কমপ্লিটলি মাই ক্রেডিট, এবং আমি সেটা দিলাম না। এইটা হইতেছে কমন প্যাটার্ন, যার কারণে আমি মানে স্টুডেন্টদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা বেশি দেখতে পাই, যে সে যেটুক ভালো পারে সেটা সে নিজে রিয়ালাইজও করে না, সেটা সে অ্যাপ্রিসিয়েটও করে না, এবং সেটাকে সে গুড থিং ধরে সামনে আগায় যায় না। তো আমার মনে হয় এখানে সেলফ ইভ্যালুয়েশন অ্যাড করলে দেখা যায় যে অনেক কিছু আসলে আমি পারতেছি বাট আমি জানি না বা ওইটাকে একটা গুড থিং ধরতেছি না। তো এই জিনিসগুলো নিয়ে যদি একটু কাজ করে কেউ এখান থেকে ইজিলি বেরোয় আসতে পারে। সামটাইমস ইট ক্যান জাস্ট বি টেক আ ব্রেক, যেটা খুবই ছোট এবং এটা আমার জন্য ডিস্ট্র্যাক্টিং না, এরকম একটা ছোট ব্রেক নিয়ে কাম ব্যাক করা। মানে লাস্টলি আমি আসলে যে জিনিসটা জানতে চাই যে অনেক সময় আমরা যেটা ভাবি যে আমি তো কন্টেস্টে পার্টিসিপেট করতে ভয় লাগে বা ওখানে যে অন টাইমে আমি ওই একটা প্রেশারের ভিতরে, কারণ টাইম লিমিটেশন সব মিলে আমি আসলে খুব বেশি একটা ভালো পারফর্ম করে উঠতে পারি না। এখন যার কন্টেস্ট ভালো লাগে না
তার ক্ষেত্রে প্রবলেম সলভিং করার জন্য আপনি কোনো স্পেসিফিক সাজেশন যদি দিতে চান বা ওই ধরনের প্রবলেম সলভিং করা আদৌ কোনো বেনিফিশিয়াল কিনা? যদি বেনিফিশিয়াল হয়ে থাকে তাহলে কোন প্ল্যাটফর্মে সে ইনিশিয়ালি ধরেন এটলিস্ট স্টার্ট করতে পারে মানে প্রবলেম সলভিং এর জার্নিটা? আচ্ছা, if someone doesn't like হুম, competitive programming, then মানে just don't do it. আমার ভালো না লাগলে আমি করব না, সোজা হিসাব। ইফ ইউ সিক ক্যারিয়ার ইন ইট, যে আমি এখানেও যে কম্পিটিশনসগুলো আছে লেটস সে ন্যাশনাল বা রিজিওনাল বা ইন্টারন্যাশনাল এগুলাতে যেতে চাই, দেন ইউ হ্যাভ টু ফলো দ্যাট পাথ। বাট আমি যদি সেরকম এইম না রাখি, ইন দ্যাট কেস ইউ আর জাস্ট ওয়েস্টিং টাইম। কম্পিটিটিভ প্রোগ্রামিং বা সিপি করা যে অ্যাবসোলুটলি নেসেসারি এমন কিন্তু না। আমার প্রবলেম সলভিংয়ে আই ক্যান ক্লিয়ারলি সে যে আমি প্রবলেম সলভিংয়ের রেগুলার প্র্যাকটিসে থাকলে আই ক্যান ইউজ ইট এনিওয়ার। ওয়ারাস কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ মোর লাইক আ ক্যারিয়ার অ্যাসপেক্ট, যে ওইটাতে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত ওইটাতে একটা ক্যারিয়ার তৈরি করা যায় এবং সেটা থেকে অনেক অ্যাট্রাকশন নেওয়া যায়, যেটা থেকে ধরেন টপ লেভেল কোম্পানিগুলো এই ধরনের জিনিস অনেক পছন্দ করে। সো ইউ হ্যাভ অ্যাচিভড সামথিং গুড ইন সাম প্লেস দ্যাট ইজ গুড ফর ইউ ইন এনি অ্যাসপেক্ট, রাইট? তো ওই জিনিসটা ওইটা ইফ ইউ ডোন্ট লাইক ইট জাস্ট ডোন্ট ডু ইট। কোনো প্ল্যাটফর্ম সাজেশন আছে কিনা? আচ্ছা, মানে শুধু প্রবলেম সলভিং করবো বাট হ্যাঁ। কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাই না, ইট ক্যান অ্যাকচুয়ালি বি এনি প্ল্যাটফর্ম, ইউ জাস্ট ডোন্ট ডু দ্য কন্টেস্ট। বেশিরভাগ কন্টেস্ট প্ল্যাটফর্মেই দেখা যায় যে প্রবলেম সেট আকারে আলাদাভাবে আপলোড করা থাকে, যেটা আলাদাভাবে প্র্যাকটিস করা যায়। সো ইউ ক্যান প্র্যাকটিস দেয়ার, বাট কমন কিছু প্ল্যাটফর্মসের মধ্যে কোড ফোর্সেস আছে, তারপরে হ্যাকার র্যাঙ্ক আছে। হ্যাকার র্যাঙ্ক ইজ মোর ফোকাসড অন মানে ক্যারিয়ার সাইড প্রবলেম সলভিং। তারপর লিড কোড ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য টপ চয়েসেস। তো এগুলো কমন এবং দিজ আর ইনাফ। তো এর বাইরে খুব বেশি যাইতে হয় এমনও না। অ্যান্ড এগুলো করতে করতে দেখা যায় যে অনেকের মনে হয় যে আমি অকেশনালি একটু কন্টেস্ট একটা দিয়ে আসি। এখানে প্রবলেমটা করে হচ্ছে এক্সপেকটেশন। আই এক্সপেক্ট মাইসেলফ টু বি ডুইং ভেরি গুড। মানে অনেকদিন পরে একটা দিব দিয়ে ভাববো যে সব আমি পেরে যাবো। হ্যাঁ, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। একটা কন্টেস্ট দিছি, ভালো হয় নাই, ইট গিভস মি পয়েন্টার্স যে আমি এই ধরনের প্রবলেমগুলো হয়তো প্র্যাকটিস করতেছি না, সো এগুলা আমার প্র্যাকটিস করা উচিত। সো মাঝে মাঝে কন্টেস্ট শুধু এই কারণেই দেওয়া উচিত যে আমি নিজেকে ইভ্যালুয়েট করতে চাই, নতুন টপিক ইন্ট্রোডিউস করতে চাই নিজের নলেজ বেইসে। তো এই জিনিসগুলো। আর সিপির মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে গেলে কিছু অ্যালগোরিদমস আছে যেগুলো কিছুটা রেয়ার হতে পারে রিয়েল লাইফে এনকাউন্টার করার। তো সিপি যদি কেউ স্কিপ করে, তার প্রবলেম সলভিংয়ে হি ক্যান অ্যাকচুয়ালি ফোকাস অন থিংস দ্যাট আর মোর ইউজড ইন রিয়েল লাইফ। সো এই টপিকগুলো কোনগুলা সেটা একটু বুঝে নিতে হবে। সেগুলোতে প্র্যাকটিস করলে দেখা যাবে যে এটা তার মানে মোর বেনিফিশিয়াল হবে তার ক্যারিয়ারের জন্য। তো এরকম কিছু টপিক পিক করে সে কাজ করতে পারে। এটার জন্য লিড কোড বেটার ডেফিনেটলি। আমরা আজকে কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং অ্যান্ড দেন কম্পিউটার সায়েন্স ওভারঅল এই জিনিসপত্রগুলো নিয়ে বেশ ভালো ডিসকাস করার চেষ্টা করছি। একটা লম্বা সময় হয়ে গেছে, কথা চালাই গেলে আরও অনেক সময় আসলে চালানো যাবে। হ্যাঁ, বা ডিসকাশন যেহেতু আজকে শেষ করার আগে অ্যাটলিস্ট যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছে তাদের জন্য যদি আপনি সবশেষে দুটি কথা বলতে চান, বলে আমরা আজকের মতো আমাদের ডিসকাশন এখানে শেষ করবো, তাহলে সেই দুটি কথা আসলে কি হবে? আচ্ছা, দুটি কথা কি ছোট নাকি দুটি কথা বড়? মিডিয়াম। আচ্ছা, তো আমার কমন যে সাজেশনটা যে কারো ক্ষেত্রেই থাকে এই ফিল্ডে যারা এফোর্ট দিচ্ছে বা দিতে চাচ্ছে, সেইটা হইতেছে যে ইউ হ্যাভ টু বি কি বলে যে অধ্যবসায়ী হইতে হবে অনেক বেশি পারসিভিয়ারেন্সটা থাকা হ্যাঁ, দরকার। পারসিভিয়ারেন্সটা অনেক থাকা লাগবে। কারণ ইটস লাইক আ মানে আপস অ্যান্ড ডাউনস জার্নি, কনসিস্টেন্সি। রাইট? তো অনেক কিছুতেই দেখা যাবে যে আমার অনেক কিছু হার্ড লাগতেছে, অনেক কিছু ইজি লাগতেছে, বাট ইফ ইউ নো ওয়্যার ইউ আর গোয়িং দেন ইটস ইজিয়ার। সো ফার্স্ট অফ অল এক নম্বর হচ্ছে যে কি করতে চাই এটা ফিগার আউট করে ফেলা। এটা করতেই হবে। ভার্সিটিতে ঢুকে আমাদের প্রথমে সেটা সেট করে ফেলা উচিত থ্রু মেনি ওয়েজ উই অলরেডি ডিসকাসড। অ্যান্ড এটার পরে সেটাতে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়ে যাওয়া, সেটা কম হলেও আমরা যেন রেগুলার দিই। তো ইটস মানে দেয়ার ইজ নাথিং বেটার দ্যান ইট। ইফ ইউ আর কনসিস্টেন্ট, আপনার এফোর্ট যদি অনেক কমও হয়, ইউ উইল মোস্ট লাইকলি ডু ভেরি গুড থিংস আউট অফ ইট। এবং কনসিস্টেন্ট না থাকলে
আসলে ওই জিনিসটা দেখা যায় যে আমি 7 দিন পরে গিয়েও যদি মানে ওই 7 দিনে যা করা যায় তো সেটা একদিনে করে ফেলি, ইটস নট গোয়িং টু বি মানে কি বলে যে লং টার্মে এটা আপনাকে বেনিফিট দিবে না। সো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। সেটা অল্প হতে পারে, লেটস সে সামওয়ান ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড তার হাতে টাইম নাই, তার হাতে যদি 1 ঘন্টাও থাকে দিনে, সেই 1 ঘন্টা যেন রেগুলার ইউটিলাইজ করে। মানে অ্যাটলিস্ট 30 মিনিটস করে হইলো মানে অন প্রবলেম এভরিডে এই টাইপের একটা জিনিস হইতে পারে আরকি। সেই ওয়েতে যদি কনসিস্টেন্ট থাকা যায়, মানে প্রত্যেকদিন একটা করে প্রবলেম চিন্তা করলে কিন্তু বছরে ৩৬৫ দিন এবং ৩৬৫ দিনে কিন্তু ৩০০ টা প্রবলেম সলভ করা পসিবল। ৬৫ দিন অসুস্থ থাকবে, জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে ৬৫ দিন মানে কিন্তু ২ মাস। তো ২ মাস বছরে কেউ অসুস্থ থাকে না। এর ভিতরে আবার ঈদ, পূজা, বিভিন্ন ছুটি-ছাটা আছে। সেগুলো বাদ দিলাম। বাদ দিলেও কিন্তু আমার কাছে ৩০০ দিন সময় থাকে। সেই ৩০০ দিন আবার ক্ষেত্র বিশেষে আমার কোনো একটা প্রবলেম সলভ করতে ৩ দিন সময় লাগতে পারে। তাইলে ওই ৬৫ দিনের ভিতর থেকে কিন্তু আমি কনসিডার করতে পারি। সো ৩৬৫ দিনে ৩০০ টা প্রবলেম হয়তোবা সলভ করার একটা চ্যালেঞ্জ যে কেউ নিতে পারে এবং সেটা দিয়েই মোটামুটি আমাদের আজকের ডিসকাশন শেষ করব। লাস্ট ভাইয়া আপনি যদি কিছু এড করতে চান। কিপ ওয়ার্কিং হার্ড, মানে এখানে আর কিছু করার নাই। দেয়ার ইজ নো শর্টকাট। হ্যাভ ইউর কি বলে যে হাঙ্গার ফর নলেজ, নতুন কিছু শেখার যে ইচ্ছাটা এটা টিকায় রাখতে হবে। বাকিটা আই থিঙ্ক ইট উইল ফল ইন প্লেস। তো ধন্যবাদ আবির ভাই। আপনি আপনার মূল্যবান সময় দিলেন। অনেকগুলা মোটামুটি খুব ইন্টারেস্টিং জিনিস আমরা ডিসকাস করার চেষ্টা করছি। আশা করি এখান থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট হবে। সো তোমরা কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। আবির ভাইয়ের এই ডিসকাশনটা থেকে তোমরা কি, কি জানছো ৩ টা পয়েন্ট আকারে জানাইতে পারো এবং এটা ছাড়াও তোমরা যেটা করতে পারো যে আবির ভাইয়ের কাছ থেকে যদি নতুন কোনো কিছু জানতে চাও কমেন্টে জানাইতে পারো। আমি চেষ্টা করব আবির ভাইয়ের সাথে ফিউচারে আমার যখন দেখা হবে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার বের করার জন্য এবং তোমাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি। তো ইনশাআল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।